কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি আমরা সকলেই অনেক ভালো আছি। তো আজকে হলো গিয়ে আমাদের পরিবেশ রসায়নের ক্লাস, এবং আশা করা যায় যে আজকে ঈদের আগে আমার সাথে তোমাদের লাস্ট ক্লাস, এবং আজকের দিনে তোমাদের ক্লাসগুলো ঈদের আগে শেষ হয়ে যেতে পারে, বাট তোমাদের কার্যক্রম কিন্তু অফ হচ্ছে না। তোমাদের গাইডলাইন সেশন বা অনেক কিছুই থাকবে, যেটার কারণে দেখা যাবে যে তোমাদের সাথে আমরা 24 ঘন্টা যুক্ত থাকবো। ঠিক আছে। সো আজকে আমাদের পড়ালেখার বিষয় হচ্ছে পরিবেশ রসায়ন, এবং পরিবেশ রসায়ন আমরা মোটামুটি ভালো করে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের আজকের চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে আমরা শেষ করতে পারি। ঠিক আছে। সো দেখতেই পাচ্ছ আমার সামনে আছে একটা পরিবেশ রসায়ন লেখা। সো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। অনেক সকাল 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 10টা এখন অনেক বেশি। আমি নিজেও একটু ঘুম থেকে উঠছি। সো আজকে ক্লাসটা শেষ করে আমি নিজেও আমার নিজের যে পিতৃস্থল সেই উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। সো হুম সো ইয়া সবাই একটু একটু করে যুক্ত হয়ে যাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আগে আগে করে ফেলতে পারো, যাতে আমি কিছু কথা টথা বলতে পারি। কারণ ক্লাসের তোমরা যে কাজটা করো সেটা খুবই কষ্ট লাগে আমার কাছে, যে আমি পড়ানোর মাঝখানে একটা প্রশ্ন করে বসে থাকো। ঠিক আছে। সো এটা করা যাবে না। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, এখন করে ফেলো। আমি 2 মিনিট টাইম দিতেছি। 2 মিনিটস, 2 মিনিট টাইম দিলাম। কোয়েশ্চেন থাকলে করো। But যখন এটা শেষ হয়ে যাবে, তারপরে কোনো ধরনের কোয়েশ্চেন বা সামথিং করলে আমি কিন্তু সুন্দর করে গ্রুপ থেকে লাথি মেরে বের করে দিব। শুনতে একটু কটু লাগলেও জিনিসটা কিন্তু সত্যি। ওকে। ভাইয়া। ওকে। আমার বাসা হচ্ছে বাংলাদেশের একটি নামকরা জেলা, যেটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এবং আমি আজকে ক্লাস করি, ক্লাসটা শেষ হয়ে আমার 3টায় বাস, আমি চলে যাবো ইনশাল্লাহ। ওকে। তোমরা অনেকেই হয়তো নিজে বাড়ির উদ্দেশ্যে গেছো ঈদ করতে, অনেকে বাড়িতেই অবস্থান করছো। এক একজন এক এক রকম। আহ, পরিবেশ রসায়নে গতবার অনেক বেশি প্রশ্ন আসছে। গতবার প্রায় 2টা থেকে 3টা প্রশ্ন আসছে। নর্মালি 2টা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন থাকে, একটা কি 2টা, বাট গতবার 3টা প্রশ্ন আসছে। বাট ডোন্ট ওয়ারি, গতবার আমার পড়ানোর ভিতর থেকে 2টা কোয়েশ্চেন আসছিল। সো এবারও ইনশাল্লাহ চেষ্টা করবো যে পড়ানোর ভিতরেই হবে। পড়ার সময় ঠিকই পারি মনে হচ্ছে, বাট পরে রিকল করতে গেলে মনে হয় কিচ্ছু পারি না। এখন কি করতে হবে প্রবলেমটা যাবে ভাইয়া? এটার জন্য তোমার বেশি বেশি পড়া লাগবে। বেশি বেশি পড়া বলতে কেমন, আমি একটা সিস্টেমটা বলে দিই কিভাবে তুমি একটা চ্যাপ্টার পড়বা। ধরো তোমার কাছে তুমি আজকে পরিবেশ রসায়ন আমি পড়াচ্ছি। তো পরিবেশ রসায়ন যখন তোমার পড়া শেষ হবে, তুমি যে কাজটা করবা, পরিবেশ রসায়ন আমার নোটটা তো পড়বা, বা সামথিং কিছু একটা পড়বা, বই পড়বা। তো তো পড়তে তোমার সময় লাগবে, ধরলাম একটা, সে ফর এক্সাম্পল 3 ঘন্টা সময় লাগলো। সো 3 ঘন্টা পরে তোমার লাস্ট পেজটা পড়া শেষ হয়ে গেছে, মানে লাস্ট পেজটা তুমি পড়ে ফেলছো। পরে কি করবা? তোমার পড়া কি এখানে শেষ না? এখানে শেষ না। 3 ঘন্টা পরে যখন তোমার ধরো বাইদা ভাই আমি কথা বলতে পারি যে এই বইটা ধরো আমার চ্যাপ্টার পড়া শেষ হলো, লাস্ট পেজটা পড়ার পরে কি আমার পড়া শেষ না? আমি এই সেম জিনিসটাই আবার 30 মিনিট ধরে রিভিশন দিব। 30 মিনিট রিভিশন দিব। এটা হচ্ছে পড়া। এখন এই সপ্তাহে এটা পড়ছে, এই সপ্তাহে যে কোনো একটা টাইম 1 ঘন্টা সময় নিয়ে আমার এই চ্যাপ্টারটা আবার দেখতে হবে। তাইলে না আমার ব্রেন বুঝবে যে না, এই পড়াটা ইম্পর্টেন্ট। আমাদের ব্রেনের ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু আমরা মনে রাখতে পারি না কেন? ঠিক আছে, একটা মজার কথা বলি। যারা ডিভিএমে পড়ে তারা সবসময় একটা কথা চিন্তা করে যে আমি যদি পড়ালেখা করি তাহলে আমি বাকি অন্য কিছু করতে পারবো না, আর যদি আমি অন্য কিছু করি তাহলে আমি পড়ালেখা করতে পারবো না। সেটা মজার বিষয় হচ্ছে, আমি ম্যাসনে ফুল টাইম কাজ করতেছি, ম্যাসনকে বড় করার চেষ্টা করতেছি। অবশ্য আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কৃষির জন্য ভালো অবস্থানে আছি, এবং স্টুডেন্টদেরকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। সারাদিন আমি স্টুডিওতে অবস্থান করি, বাট আমি একজন টপার বলবো না, বাট টপারের আশেপাশে আছি। সো এটার জন্য আমি যে কাজটা করি, আমি একটা পড়া যখন পড়ি খুব মনোযোগ দিয়ে পড়ি, এবং পড়াটা শেষ হলে আবার 30 মিনিট একটা রিভিশন দিই, যাতে করে আমি বুঝি যে না, আমার ব্রেন বুঝি যে না এটা ইম্পর্টেন্ট, এটা তার পড়তে হবে, এটা তার মুখস্থ রাখতে হবে, আমার মালিকের এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। সো এটা একটা বিশাল জিনিস।
অবশ্যই খলিল, তোমাদের এলাকায় আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, মূল কথা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। আমরা বাড়িতে আমি কালকে বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আজকে পাচ্ছি, কালকে না। ভাই আমাদের ইংরেজি স্লাইড দিলে একটু উপকার হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেওয়া। ভাই স্লাইডের সময় হতো সবাই, মানে আমরা অনেক বেশি, মানে বইটা নিয়ে অনেক প্যারা খাচ্ছি তো, এই জন্য দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া। ভাইয়া এক্সাম কাছাকাছি চলে আসছে, আপনার পড়াগুলো কীভাবে রিভিশন দিতেন? আমার এক্সাম কাছাকাছি চলে আসলে, কারণ আমি একটা পড়া এতবার পড়ছি আর এত মনোযোগ দিয়ে পড়ছি যে দেখা গেছে কি জানো, আমার পরীক্ষার ধরার 15 দিন বাকি আছে, বা 10 দিন বাকি আছে। ফর এক্সাম্পল 10 দিন আমি কি করতাম, প্রথমে আমি কোনো মানে পরীক্ষা দিই নাই, সত্যি কথা বলতে এটা একটা ভুল ছিল আমার জীবনে। আমি যে কাজটা করতাম, একদিন হচ্ছে মানে একদিনে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করতাম, পরের দিন ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করতাম, এর পরের অর্ধেক দিন রাখতাম পুরা জিনিসটা রিভিশন দেওয়ার জন্য। অর্ধেক আড়াই দিনে আমার পুরো জিনিসটা শেষ হইতো। তারপরে আবার ওই দিন থেকে পড়া শুরু করতাম, তো কেমিস্ট্রি পড়তাম, এরকম করে শেষ করতাম, লাস্টে সবগুলা দেখে যেতাম। এটাই। অবশ্যই ইনশাল্লাহ তোমাদের জন্য ঈদের ভাইয়া আগের পড়া রিভিশন মেথড বললে ভালো হয়। আগের পড়া রিভিশন মেথড কিছুই না ভাইয়া, প্রথমে একবার নোটটা পড়তে হবে, 5 থেকে 10 মিনিট সময় লাগে, নোটটা চোখ বলাইতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে, দ্যাটস ইট। প্রশ্ন সলভ করলে ব্রেইনের হার্ড ওয়ার্ক হয়। তো একটা জিনিস দেখো, ছেলেরা যারা আমরা জিম টিম করছি জীবনে বা ব্যায়াম করি, তারা দেখবে যে ব্যায়াম করার কিছুদিন পরে আমার একটা জিনিস লক্ষণীয় হয়, যে এই জিনিসটা করতে আমার কাছে ইজিয়ার লাগতেছে। তো আমাদের ব্রেন যখন পরিশ্রম করে তার কাছে ওটা খুব ইজিয়ার লাগে পরবর্তী টাইমে করতে। বুঝতে পারছো? ক্লাস শেষ হইতে কতক্ষণ লাগবে এটা আমি বলতে পারছি না, তুমি বের হয়ে যাও। তুমি বের হয়ে প্রথম থেকে শুরু করো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা প্রথম পড়ায় ঢুকবো। প্রথম পড়ার মেইন জিনিস হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল থেকে মাঝে মাঝে এমসিকিউ চলে আসতে পারে, কারণ আমাদের একটা সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এনভায়রনমেন্টাল সায়েন্স যারা কোয়েশ্চেন করে, তারা বায়ুমণ্ডল দেখলে সুন্দর মতো কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে। তো এখান থেকে যে জায়গা থেকে এমসিকিউ আসতে পারে আমি সবগুলো লিখে দিব। আজকে চ্যাপ্টারটা মোরলেস থিওরিটিক্যাল, সো আমি চেষ্টা করবো আজকে লিখে দিতে এগুলা। দেখো, প্রথমত তোমার একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর গড় তাপমাত্রা কত। সো প্রথম যে প্রশ্ন, যে পৃথিবীর গড় তাপমাত্রা, তোমরা পারলে কমেন্ট করতে থাকো, ফলে কি হবে তোমাদের মানে মনে থাকবে থাকবে জিনিসটা। পৃথিবীর গড় তাপমাত্রা মোর অর লেস 15 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাংলাদেশে বেশি, বাংলাদেশ তো অনেক বেশি, বাংলাদেশের মরুভূমির থেকেও বেশি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বিগত সালের প্রশ্ন সমাধান করতে বুঝাইছি, এখন শুধু কৃষি না, এর সাথে সাথে অন্যগুলোও করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো, সো পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি একটা পৃথিবীর চিত্র আঁকি, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো আশা করি। এই হলো আমার পৃথিবী, এটা তোমরা সবাই মোটামুটি জানো। এই হলো পৃথিবী, এর বাইরে বায়ুমণ্ডল থাকে, পুরাটাই বায়ুমণ্ডল থাকে। তো এখানে প্রায় 4টা স্তর, 1 2 3, লাস্ট হলো 4টা। তো বায়ুমণ্ডলের স্তর কয়টা? 4টি স্তর। বায়ুমণ্ডলে কয়টি স্তর ভাইয়া? 4টি স্তর। এখন এই 4টি স্তরগুলো কি কি? অনেকে এটাকে স্তর বলো, এটা কিন্তু স্তর না, এটা হচ্ছে স্তর। আচ্ছা, 1 নাম্বার, প্রথমত আমরা জানি ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। আমি শুধু ট্রপো লিখলাম, বাকিটা তোমরা বুঝে নিবে আশা করি। তারপরে ট্রপোস্ফিয়ারের পরে হচ্ছে ভাইয়া স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এটাও তোমরা বুঝে নিও। তারপরে হচ্ছে ভাইয়া কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, আমি পুরো পেজের মধ্যে একসাথে সবগুলো ইনফরমেশন লিখে দিচ্ছি। আর তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার। সো এখানে অনেক বেশি ইনফরমেশন, যতটুকু দরকার ততটুকুই পড়া লাগবে, ঠিক আছে? থার্মোস্ফিয়ার, ওকে। ট্রপোস্ফিয়ার বলতে ট্রপোমণ্ডলকে বোঝানো হয়ে থাকে। এর যে হচ্ছে তোমার বিস্তৃতি, সেটা হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 15 কিলোমিটার। কত ভাইয়া? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এর তাপমাত্রা মানে এর সর্বোচ্চ যে 15 কিলোমিটারে, এই 15 কিলোমিটারে এর তাপমাত্রাটা হয় মূলত -55 ডিগ্রি সেলসিয়াস। -55 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রতি কিলোমিটারে 7 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। প্রতি কিলোমিটারে 7 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। এই লাইনটা তোমরা একটু লিখে নিও। এবং সকল ধরনের, ধরো আমরা মানুষ সাথে মূলত ট্রপোমণ্ডলেই বসবাস করি। সো মানুষ যেহেতু ট্রপোমণ্ডলে বসবাস করে, এখানে যত ধরনের মারামারি কাটাকাটি সবকিছু এই জায়গাতেই হয়, তাই না? এই জন্য এটার একটা নাম আছে, যেটাকে বলা হয়, আসলে আমি অন্য একটা কালি দিয়ে লিখি যাতে তোমাদের মনে থাকে, সেটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল।
ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল মানে এর সাথে সব মারামারি টারামারি হয়তো এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। তারপরে আসো, এখন ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা পর্দা আছে বা একটা লেয়ার আছে যাকে বলা হয় স্ট্র্যাটোপলস, ঠিক আছে, সরি ট্রপোপলস, ট্রপোপলস কি বলা হয় এই পর্দাটাকে? ট্রপোপাউস, ঠিক আছে। এখন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভাইয়া? 15 থেকে 50 কিলো পর্যন্ত, ভালো কথা, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করে, সর্বশেষে তাপমাত্রাটা হয় 2 কিলোমিটার, ভালো কথা, 2 কিলোমিটার না 2 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বাধিক ইউভি কিন্তু এখানেই শোষিত হয়। এটা কি করে? ইউভি রশ্মি কি করে ভাইয়া? শোষণ করে, ইউভি রশ্মি শোষণ করে এই স্তর। এবং মজার বিষয় হচ্ছে এই স্তরের আরেকটা কাহিনী হলো যে এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চালিত হয়, জেট বিমান এবং এই স্তরের একটা নাম আছে, সেটা হচ্ছে শান্তমণ্ডল। আমাদের নাজমুল হাসান শান্ত না, ডাক বাবা, এটা হচ্ছে ডাক বাবা বলা যাবে না, ফ্লপ বাবা বলতে পারি, তো এটা শান্তমণ্ডল নামে পরিচিত। মেসোস্ফিয়ার শব্দটাই হচ্ছে মেসো মাঝখানে এরকম কিছু। সো মেইনলি যে জিনিসটা তোমার বোঝা লাগবে, মেসো হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর, শীতলতম। এবং মনে রাখবা যে এই যে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা, সেটাকে আমরা বলবো স্ট্র্যাটোপাউস। কি বলো ভাইয়া? স্ট্র্যাটোপাউস। এখানে টান দিয়ে দিই তাহলে ভালো হবে। শীতলতম, আচ্ছা, শীতলতম অবস্থান। এবং এই শীতলতম স্থানটা হচ্ছে 80, তোমার হচ্ছে মেবি দাঁড়াও একটু, শীতলতম 83 কিলোমিটার। এবং সবচেয়ে কম যে তাপমাত্রাটা কত? এই তাপমাত্রাটা হচ্ছে ভাইয়া যে তোমার 93 ডিগ্রি সেলসিয়াস মেসোস্ফিয়ার। আর কিছু লাগবে না। থার্মোস্ফিয়ার, এই যে এটা থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারের হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 80 থেকে 85 কিলোমিটার। এটা একটু মনে রেখো, এটা জায়গা নাই কারণ নিচ্ছিলাম না। 80 থেকে 85 কিলোমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত, এটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার, 85 থেকে 500 কিলোমিটার। এবং যদি বলি এর মধ্যে অনেক ধরনের আয়ন টায়ন অনেক কিছু থাকে, এই জন্য এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। কারণ এখানে তাপমাত্রা এত বেশি, এটা সবচেয়ে বেশি উষ্ণ, এই স্তরটা সবচেয়ে বেশি উষ্ণ। সো তাপমাত্রার ফলে মানে বন্ধনগুলো ভেঙে যায়, ঠিক আছে, মানে যৌগগুলোর মধ্যে যে বন্ধন আছে সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? আয়নে পরিণত হয়। এই জন্য এই স্তরের একটা নাম আছে বিশেষ, যাকে বলা হয় আয়নোস্ফিয়ার। মেবি আয়ন লিখছি, আয়নোস্ফিয়ার, তোমরা এটা বুঝে নিও, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। এনিওয়েজ, ঠিক আছে। এবং সবগুলোর উপরে একটা বড় জিনিস আছে যেটাকে বলা হয় হচ্ছে এক্সোস্ফিয়ার, ওটা ইজ নট ইম্পর্টেন্ট। এর কিন্তু আরেকটা নাম আছে চৌম্বকোস্ফিয়ার, ঠিক আছে, ওকে। এখন প্রথম যে তিনটা আছে, প্রথম তিনটার একটা বিশেষ নাম আছে, এদের মধ্যে গ্যাসের সংযুক্তি মানে গ্যাসের প্রকারভেদ প্রায় সেম। এই জন্য এই প্রথম তিনটাকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমো মানে সেম, হোমোস্ফিয়ার, ঠিক আছে, হোমোস্ফিয়ার। এবং এই থার্মোস্ফিয়ার তার সাথে এক্সোস্ফিয়ার আছে, দুইটা একটু খাতা নিচে দেখে নিও, আমার জায়গা নাই এই জন্য আমি লিখলাম না। থার্মোস্ফিয়ারের সাথে এক্সোস্ফিয়ারকে বলা হয় হেটারোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসটা থাকে তার নাম হচ্ছে নাইট্রোজেন, যেটার পরিমাণ হচ্ছে প্রায় 74 সামথিং, আই গেস, একটু সময় দিবা, 78.09%। অক্সিজেন হচ্ছে তারপরে, অক্সিজেনের হচ্ছে 20.95, আই গেস 94, হ্যাঁ না বাস এরকম সেম। তারপরে কার্বন ডাই অক্সাইড, যেটা তারপরে কার্বন ডাই অক্সাইড না, যদিও কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বলে দিচ্ছি, মেসনের উপরে লিখতেছি 0.0, আচ্ছা এটা দেখা যাচ্ছে না,
0.033%, ঠিক আছে। আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আর্গন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে আর্গন, এটা একটু মনে রাখতে হবে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোনটা থাকে, সেটা হচ্ছে আর্গন। কত? 0.93%। 0.93%। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। ওরে সবার মুখস্থ আছে এগুলা। এরা যারা মেডিকেল প্রিপারেশন নিছে এরা সবার এগুলো মুখস্থ। আমি ভালো করেই জানি যে তোমাদের এগুলো মুখস্থ আছে, তো সমস্যা নেই। ওকে, আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে? কারো কোনো সমস্যা হয় নাই। ওকে, দেখো এখন এই যে ইউভি রশ্মি আছে, সেই ইউভি রশ্মির কিছু অপকারিতা আছে। ইউভি রশ্মি কে শোষণ করে? আমাদের ওজোন গ্যাস। এবং ওজোন গ্যাস কোথায় থাকে? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? ওজোন গ্যাস কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। সো ইউভি রশ্মি আমাদের কি কি ক্ষতি করতে পারে? ইউভি রশ্মি আমাদের কি কি ক্ষতি করতে পারে? প্রথমত ইউভি রশ্মি আমাদের শরীরে যে রাসায়নিক বন্ধন বা উদ্ভিদের যে রাসায়নিক বন্ধনগুলো প্রয়োজন, এগুলাকে ভেঙে দেয়। তো রাসায়নিক বন্ধন কি করে? ভেঙে দেয় রাসায়নিক বন্ধন। এটা তুমি আরো খুব ভালোভাবে ফিল করতে পারবে। আমি তোমাদেরকে যে বেনজোক্লোরাইড, তারপর বেনজাইল ক্লোরাইড, বেনজোক্লোরাইড এগুলো পড়াইছি না, তখন দেখবো যেখানে ইউভি রশ্মি ইউজ করা হইতো। তো রাসায়নিক বন্ধন কি করে? ভেঙে ফেলে। তারপরে কি? চোখে ছানি বা ক্যাটারেক্ট ফেলে, মানে ক্যাটারেক্ট তৈরি করে। চোখে ছানি বা ক্যাটারেক্ট, ক্যাটারেক্ট শব্দের অর্থ হচ্ছে ছানি। চোখে বল ছানি পড়ে না আমাদের, ওই ছানি পড়াটাকে বলা হয় হচ্ছে কি ক্যাটারেক্ট, ঠিক আছে? তারপরে আর এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট করে দেয়। তিনটা মনে রাখবা, যেহেতু তিনটা অপশন আছে সেহেতু এটা কিন্তু বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করে। বায়োলজিক্যাল প্রক্রিয়া কোনটা? আমার খাবার যে খাবার খাইতেছে ওখান থেকে এনার্জি উৎপন্ন হচ্ছে, ওটা একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া, ঠিক আছে? হ্যাঁ, ওই যে বেনজিনের ক্লোরিনেশন সবার মনে আছে, বাহ মাশাল্লাহ। যদি এটা বেনজিনের না, ওটা টলোইনের ছিল, সমস্যা নাই। তোমার যে অল্প একটু মনে আছে এটাই ইনাফ, আমি এটাতেই খুশি, ঠিক আছে? আচ্ছা, ওজোন যে স্তর আছে, ঠিক আছে? ওজোন স্তরের নাম তো আমরা মোটামুটি সবাই শুনছি। এই ওজোন স্তরটাই মেনলি কি করে? এই ওজোন স্তরটাই হচ্ছে আমাদের যে ইয়ে আছে, ওটার নাম কি? ইউভি রশ্মিকে শোষণ করে, ঠিক আছে? ইউভি রশ্মিকে শোষণ করে, ঠিক আছে? তো আমি একটা কোয়েশ্চেন রেখে গেলাম যে ওজোন রশ্মির মধ্যে তো এখন মানে গর্ত হচ্ছে, তাই না? গর্ত অথবা ক্ষয় হচ্ছে, গর্ত হচ্ছে। গর্তগুলোকে কি বলে দেখি, বা গর্তগুলো মাপার একক কি, এটা একটু আমাদের জানতে হবে। আচ্ছা, তো এখানে আমরা এটা তিনটা লেখা তোমরা দেখতে পারতেছো, আমি একটু বড় করে দিই তাহলে তোমরা আরো ভালোভাবে দেখতে পারবা। দেখো কি কি লেখা আছে? প্রেসার, টেম্পারেচার, ভলিউম, মোল অ্যামাউন্ট। তোমরা সবাই বুঝে গেছো এটা হচ্ছে কোন একটা গ্যাসের প্রপার্টিস বা তাপগতীয় চলক বলতে পারো, ঠিক আছে? কি কি আছে? প্রেসার বা পি, আমি গুণগত রসায়নে সবগুলার কনভার্সন দেখাই দিছি। টেম্পারেচার, ভলিউম আর হচ্ছে মোল অ্যামাউন্ট। তো এটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের তাপগতীয় চলরাশি। সো মোল অ্যামাউন্টটা এখানে বাদ, মোল অ্যামাউন্টের সূত্র আছে বাট মোল অ্যামাউন্টটা বাদ। এই প্রথম তিনটাকে বলা হবে তাপগতীয় চলরাশি, ঠিক আছে? তাপগতীয় চলরাশি, ঠিক আছে? ক্যান্সার সৃষ্টি করে এই কথাটা প্রপারলি ঠিক না। ক্যান্সার সৃষ্টি করে না মেইনলি, এখানে আসলে হাইপার ক্যালসিয়ামের সৃষ্টি হয় ওইটার মাধ্যমে ইনডিরেক্টলি। ওটা হচ্ছে ক্যান্সার লেখা দেখলে দাগাই দিও না, ভুল হয়ে যাবে উত্তর। দেখো এখানে কি বলছে? 1 মিটার কিউব সমান সমান কত? 10⁻³ লিটার। তারপর 1 ডিএম কিউব সমান সমান 1 লিটার। 1 সেন্টিমিটার, এগুলো তোমার জানার কথা, এগুলো আমি গুণগত রসায়নে খুব ভালো করে পড়াই দিছি, সো একটু দেখে নাও, ঠিক আছে? আর তেমন কোনো কিছুই না, ওকে? আচ্ছা, বয়েলের সূত্র, নাইস ওয়ান। বয়েল কি বলছেন? বয়েল বলছে কোন একটি আদর্শ গ্যাসের, আমি যে কোনো চারটা জিনিস ছিল তো এনপিভিটি, আমি যে কোনো একটা জিনিস দুইটা জিনিস স্থির রাখতে হবে। এটা হচ্ছে এন আর হলো টি, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, নির্দিষ্ট পরিমাণ মানে মোল সংখ্যা সেম, ঠিক আছে? বলছে যে চাপ, সরি আয়তন, তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কে বলছেন? বয়েল বলছেন।
যে কোনো একটা গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার হচ্ছে কি ব্যস্তানুপাতিক। কিসের ব্যস্তানুপাতিক? তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে সেটার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ভি প্রপোর্শনাল 1/p। সো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে পিভি ইজ ইকুয়ালস টু কে, অর্থাৎ P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। এবং এই সূত্র হতে সরাসরি কোশ্চেন আসছে যে নিচের কোনটি বয়েলের সূত্র। সো এখান থেকে সিভাসু আর কোন একটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাউতেই মেবি এই প্রশ্নটা আসছে যে নিচের কোনটি বয়েলের সূত্র। আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হবে না। সো মনে রাখবে এখানে আমরা যা কিছু বসাবো সবকিছু এসআই এককে বসাবো, এসআই একক। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এসআই এককে বসাইতে হবে। ঠিক আছে, এসআই এককে বসাইতে হবে। সো এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, নর্মাল কোয়েশ্চেন আসে যে আয়তন 2 গুণ করা হয়েছে। সো আমি অনেক আগে প্রশ্ন আসতো, আমি একটা প্রশ্ন দেখাই যে বয়েলের সূত্রটা, একটা প্রশ্ন যদি দেখাই আমি, এটা উত্তর দাও তো দেখি। আমার ওজোন স্তরের গর্তগুলা কেন, আসলে ওজোন স্তরের যে গর্তগুলো আছে তাদের পরিমাপ করার জন্য একটা একক প্রয়োজন হয়। সো ওই এককটার একটা নাম আছে, সো ওইটা তোমাদের পারা লাগবে। হাফ পরিবর্তন হইতেছে কি হাফ, তাই না? যারা বলতেছো হাফ গুণ একটার, তোমরা নিজেরা চিন্তা করো তোমাদের এই প্রশ্নের উত্তর হয়েছে কিনা, নিজে একটু চিন্তা করো যে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়েছে কিনা। আচ্ছা আমরা একটু দেখি P2 V2। আমার কি বের করা হবে? চাপের পরিবর্তন, মানে P2টা আগে বের করা লাগবে। P2 ইজ ইকুয়ালস টু হবে P1 V1 ডিভাইড বাই V2, তাই না? সো P1 V1 ইজ ইকুয়াল টু V2। সো V1 যদি V1 দ্বিগুণ করা, মানে গ্যাসের আয়তন দ্বিগুণ করা আছে, তাহলে V1 যদি V হয় V2 হবে 2V, তাই না? সো আমরা একটু দেখি কি হয়েছে। P1 ইজ ইকুয়ালস টু, সরি P2 ইজ ইকুয়ালস টু হচ্ছে P1, V1 এর মান যদি V হয় V2 এর মান হবে 2V, কাটাকাটি যাবে, উত্তর হবে কত? P1 বাই 2। অর্থাৎ চাপটা আগের চাপের P1 এর অর্ধেক, অর্থাৎ অর্ধেক। P1 যদি P হয় তাহলে P2 হবে P বাই 2। তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হবে P মাইনাস P বাই 2। আলটিমেটলি উত্তরটা হবে হাফ P, মানে হাফ পুন পরিবর্তন হয়েছে। ঠিক আছে, 3/2 আনসার না, পরিবর্তন 3/2 কেমনে হয় দেখি তো, এখানে হিসাব করো তো কি হয়। 3/2 হয়, P থেকে হাফ P চলে গেছে, সো হাফ P হবে। হাফ যারা পরিবর্তন, আমি তো খটকা দিছি। হাফ। আচ্ছা, ওজনের যে গর্ত ওটা হিসাব করা হয় ডবসন একক দিয়ে। কি করা হয়? ডবসন। প্রতি 0.1 মিলিমিটারের জন্য 1 ডবসন হিসাব করা হয়ে থাকে। ঠিক আছে, আর এটাই তো, আমি তো জাস্ট একটু মজা নিচ্ছি, একটু মজাও কি নিতে পারবো না? আচ্ছা আসো, এটা মুছে দিচ্ছি। এখান থেকে তেমন কঠিন ম্যাথ আসে না, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। কঠিন ম্যাথ আমি 1-2টা রাখছি, বাট ওইগুলো আমি সলভই করাবো না, কারণ ইজি এসব অঙ্ক আসবে না। বয়েলস ল দেখো,
বয়েলস ল কি বলতেছে, এখন আমরা বয়েলস ল লেখচিত্র দেখব। সো যেহেতু কৃষিতে কোনো চিত্র আসে না, সেহেতু আমাদের লেখচিত্রগুলোর নাম মনে রাখতে হবে। সো যেহেতু পি প্রপোর্শনাল 1/v, সো আমরা বলতে পারি যদি পি এবং, আচ্ছা এটা একটু মনে রাখো যে পি ভার্সেস বি, ঠিক আছে, পি ভার্সেস বি বলতে বোঝায় যে পি হচ্ছে এই উপরের দিকে আর ভি হচ্ছে নিচের দিকে। বাট যদি বলতো এখানে পি এরকম ভি বলতো, তাহলে কিন্তু ভি উপরের দিকে যাইতো, তখন ভি উপরের দিকে যাইতো, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। পি ভার্সেস বি যদি হয় একটা, আর পি হাইফেন দিয়ে যদি বি বুঝায়, তখন বি হবে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এটা আশা করি তোমরা সবাই জানো গ্রাফের ক্ষেত্রে। সো এটা লেখচিত্রটা কিরকম হবে ভাইয়া, পি এর মান বাড়লে ভি এর মান কমে। সো এরকম একটা লেখচিত্র হবে, এবং এই লেখচিত্রর কিন্তু একটা স্পেশাল মানে দেখতে তার চিত্রের একটা নতুন মানে নাম আছে। দেখি তো কে বলতে পারে আয়তকার অধিবৃত্ত নাকি আয়তকার পরাবৃত্ত, ঠিক আছে। এটাকে আইসোথার্ম বলে না, এটাকে আইসোথার্ম বলে না। আইসোথার্মের একটা বৈশিষ্ট্য আছে, এটা আইসোথার্ম না। এটা দেখতে কেমন এটা বলো। আয়তাকার অধিবৃত্ত, ইয়া, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। সো এটাকে কেন আমরা আইসোথার্ম বলতেছি না, আইসোথার্ম এটা না, আইসোথার্ম হচ্ছে কয়েকটা তাপমাত্রার মধ্যে আমরা নিয়ে দেখব, কয়েকটা তাপমাত্রার জন্য লেখাগুলো এরকম এরকম ভাবে হবে। সেগুলো তোমার জানার দরকার নাই, মনে রাখবে যে সমস্ত তাপের যে রেখা বা বয়েলের যে লেখচিত্র তার একটা নাম আছে, সেটাকে বলা হয় আইসোথার্ম। কি বলা হয় ভাইয়া, আইসোথার্ম বলা হয়ে থাকে। কি বলা হয়, আইসোথার্ম বলা হয়, দ্যাটস ইট। এটাকে বলা হয় আইসোথার্ম, আয়তাকার অধিবৃত্ত। তো বুঝলাম। সো বাট যদি পিভি ভার্সেস অন্য যে কেউ হয়, তখন কি হবে ভাইয়া, তখন যে জিনিসটা হবে, যে কেউ, এটা পি হইতে পারে, এটা মনে করো যে ভি হইতে পারে, এটা মনে করো যে 1/v হইতে পারে, এটা মনে করো 1/p হইতে পারে। মনে হয় না, দেখা যাচ্ছে, আমি একটু উপরে তুলে দিচ্ছি, উপরে তুললে আর হবে না, দেখা যাচ্ছে, ওকে সমস্যা নেই। সো লেখা হবে কি, এক্স অক্ষের সমান্তরাল। কি হবে, এক্স অক্ষের সমান্তরাল, যাই হোক না কেন, এক্স অন্য একটা কালি দিয়ে লিখি, তাহলে ইম্পর্টেন্ট বুঝে, এক্স অক্ষের সমান্তরাল। স্টুডেন্টরা এটা পারে, বাট এটা অনেক সময় পারে না, তো এটা মনে রাখতে হবে, এক্স অক্ষের সমান্তরাল, কারণ এটা ধ্রুবক, এটা অন্য কারোর উপর নির্ভরশীল না, ধ্রুবক কখনো কারোর উপর নির্ভরশীল হয় না। ওকে, এক্স অক্ষের সমান্তরাল, ওকে, বুঝাইতে পারছি। ওকে, নেক্সট। এইসব দরকার নেই, এসব অঙ্ক আসে না, সৃজনশীলের মতো অঙ্ক হয়ে যায়। আচ্ছা, বুধের অঙ্ক তোমাদের রাহান ভাই আশা করি পড়াইছে, আমার পড়ানো দরকার নেই, এগুলো আসে না। আচ্ছা, চার্লসের সূত্র। চার্লসের সূত্র অ্যাকচুয়ালি কি বলে, চার্লসের সূত্র তোমরা সবাই জানো, যে বলতেছে ভি প্রপোর্শনাল টি, ঠিক আছে। এটা বলতেছে কখন, যখন পি আর এন হচ্ছে স্থির থাকে। তো আমরা এখান থেকে বলতে পারি v1 ডিভাইড বাই t1 ইজ ইকুয়ালস টু v2 ডিভাইড বাই t2। এখান থেকে নর্মাল করে একটা ম্যাথ আসে, ওগুলো তোমরা নিজেরা দেখলে পারবা। নর্মাল ম্যাথগুলো এখন আর আসেও না, আগে একটা সময় ছিল যে এখান থেকে ম্যাথটা আসতো, অনেক মানে ডেডিকেশন নিয়ে পড়ানো যেত, বাট এখন আর আসলে ওই রকম ধরনের ম্যাথটা আসে না। সো এখান থেকে আমরা যে জিনিসটা জানবো, যে আমরা হচ্ছে একটা জিনিস জানি, যে তোমার হচ্ছে এখান থেকে যে জিনিসটা জানা হচ্ছে এই সূত্র না, এটা হচ্ছে, আবার বলে দিই যে এটা হচ্ছে কিন্তু সেলসিয়াস স্কেলে। সো অনেকে এটা প্যারাখা যেতে পারো, ঠিক আছে, এটা সেলসিয়াস স্কেল না, সরি, এটা তো ক্যালভিন স্কেলে। কিন্তু যদি সেলসিয়াস স্কেলে বলে, সূত্রটা কিন্তু এরকম হবে না। সূত্রটা হবে যে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 273, তাই না? তাই নয় কি?
মানে এক্স তাপমাত্রার জন্য, এটা লাগবে না, এটা লাগবে না, তোমার এই সূত্র জানার কোনো দরকার নাই। তুমি খালি জানো যে এই সূত্র থেকে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন এরকম একটা টার্ম আছে যাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই এক টার্মটা আছে, এটা তুমি জানো, পরম শূন্য তাপমাত্রা। এবং এই পরম শূন্য তাপমাত্রা যেটা বলতেছে, এই পরম শূন্য তাপমাত্রা, এই পরম শূন্য তাপমাত্রায় আয়তন এবং গতিশক্তি শূন্য হয়। আয়তন এবং গতিশক্তি কি হয় ভাইয়া? শূন্য হয়। আয়তন এবং গতিশক্তি কি হয়? শূন্য হয়। ঠিক আছে? হুম, ডবসন না, আগে বলো ডবসন, তারপর আমি বলতেছি। তো শূন্য হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে? সো এগুলা কোনো মানে কষ্ট না, ব্যাপার না। সো এর যে লেখচিত্র, সেই লেখচিত্র একটা নাম আছে। লেখচিত্রটা যেহেতু ভি প্রপোর্শনাল টি, সেহেতু কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা। কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা, ভি ভার্সেস টি। কি হবে ভাইয়া? এটা হলো মূল বিন্দুগামী সরল রেখা যদি ভি ভার্সেস টি হয়। ভি ভার্সেস হচ্ছে টি, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে? এটা যেহেতু মূল বিন্দুগামী সরল রেখা এবং তার একটা স্পেশাল নাম আছে, সেই নামটাকে আমরা কি বলি? সেই নামটাকে বলি হচ্ছে আমরা ভাইয়া, যেহেতু এখানে পি হচ্ছে সমান থাকে, সো এর নাম হচ্ছে আইসো বার। চাপের একটা একক আছে যেটা হচ্ছে বার। সো ইয়া, এটা হচ্ছে আইসো বার। ঠিক আছে? এটা হচ্ছে আইসো বার। এটা কি? হ্যাঁ দেখো, আইসো বার। ওকে, সো অনেকে মনে করতে পারে আইসো বার কিন্তু আরেকটা নাম আছে আইসো বার, কিন্তু এই আইসো বার ওই আইসো বার কিন্তু সেম না। ঠিক আছে? সো এইসব অঙ্ক লাগে না, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য লাগে। এইটা বেলুনের অঙ্ক, এগুলা সৃজনশীল প্রশ্ন, এগুলো তুলছিলাম এককালে, খুব আবেগ নিয়ে যখন পড়াতাম তখন, অনেক আগের নোট, দরকার নেই। নিচের কোন লেখচিত্র চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ? এই যে এটা, তাই না? ওকে, হুম, ম্যাথ আছে, আসল ম্যাথ করো আগে, এটা পরে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা হ্যারিস বি বল। হ্যাঁ মামা, আমি তো একটু ক্লাসে আছি, পরে কল দিই।